ক্যাটায়ন এবং অ্যানায়ন সেগুলোর সাথে সমানুপাতিক। ঠিক আছে, আমরা যদি ট্রান্সপোর্ট সংখ্যা এরকম লিখতে পারি আমরা, যে ধরুন এরকম হলো যে ক্যাটায়নের ট্রান্সপোর্ট সংখ্যা বা ক্যাটায়নের ট্রান্সপোর্ট সংখ্যা, আমরা টি প্লাস দিয়ে ডিনোট করি, তো টি প্লাস সমান হচ্ছে অ্যাকচুয়ালি কিউ প্লাস, অর্থাৎ ক্যাটায়নের গতিবেগ ডিভাইডেড বাই ক্যাটায়নের গতিবেগ প্লাস অ্যানায়নের গতিবেগ। ঠিক আছে, এটা এটা হচ্ছে ট্রান্সপোর্ট। এটা কিছু এর থেকে বেশি কিছু দরকারই নেই। হ্যাঁ, মানে একবারে সোজা কোশ্চেন দেবে আপনাকে, আর মানে এটা যেটা দিতে পারে, আর যদি অ্যানায়নের করি এখান থেকে বুঝতেই পারছেন কি হবে, বলারই দরকার নেই সেটা। অ্যানায়নের ট্রান্সপোর্ট সংখ্যা হচ্ছে গিয়ে কত, এটা টি মাইনাস, এটা সমান হচ্ছে গিয়ে ইউ, ইউ মাইনাস বাই হচ্ছে ইউ প্লাস প্লাস ইউ মাইনাস, এটা ইউ ঠিক আছে। মাইনাস। তো এখানে যদি আমি অ্যাড করে দিই টি প্লাস প্লাস টি মাইনাস, তাহলে এটা 1 হবে। ঠিক আছে, অনেক সময় জিজ্ঞাসা করে ক্যাটায়ন আর অ্যানায়নের ট্রান্সপোর্ট সংখ্যার ইয়ে কত হবে, ঠিক আছে, মানে যোগফল কত হবে। তো আহ, কিছু ক্ষেত্রে স্যার ট্রান্সপোর্ট দেখা যায় যে নাম্বারটা তো এক, বলুন। বলছি স্যার ট্রান্সপোর্ট নাম্বারটা একটা আয়ন মোট তড়িতে যত ভগ্নাংশ পরিবহন করে সেটাই তো একদম ট্রান্সপোর্ট নাম্বার। একদম ট্রান্সপোর্ট নাম্বার। তো এটার ক্ষেত্রে আমি যেটা বলছি যে এটা মনে রাখবেন যে এই মানে এটাকে বলা হয়, মানে এটা আসলে আয়নীয় সচলতা, আয়নীয় সচলতা যেটা মানে আয়নীয় সচলতা, সেটার উপর একটা আয়নিক ট্রান্সপোর্টেশন বলতে পারি আমরা। হ্যাঁ, সেটা সাথে অ্যাকচুয়ালি এটা রিলেটেড। এবং মানে আয়নীয় পরিবাহিতা তখনই বাড়বে যদি কি হয়, গতিবেগটা বৃদ্ধি পায়। এবং গতিবেগের সাথে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে কোনটা না এই পরিবহনাঙ্ক বা ট্রান্সপোর্ট সংখ্যা যেটাকে আমরা বলছি, এটা পরিবহনাঙ্ক বলা হয়। তো এই টি হচ্ছে গিয়ে ইউর সাথে প্রপোর্শনাল। ঠিক আছে, ট্রান্সপোর্ট সংখ্যাটা ইউর সাথে প্রপোর্শনাল, এটাই লেখা আছে, দেখবেন আর কিছু লেখা নেই। এটা যদি কারো অসুবিধা হয় আমাকে বলবেন, আমি বলে দেবো আবার। ঠিক আছে, আচ্ছা কোন স্যার এই কোশ্চেনটা তাহলে, বলছিলেন? হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, তাহলে স্যার এই টি প্লাস টি মাইনাস আর প্রোডাক্টটা ওয়ান, এইটা একটু জেনে রাখলেই তো হয়ে এটা যাবে। যথেষ্ট যথেষ্ট, এটা বেশি, এটা আপনি কোশ্চেনই আসে না, আমি তো দেখিনি অন্তত কোনোদিন কোশ্চেন, যদি মনে হয় তো দেখে নেবেন। কোশ্চেনটা বলছে, সিম্পলি কোশ্চেন একটু অসুবিধা হচ্ছে, একটি সি গ্রাম তুল্যাঙ্ক পার লিটার গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণের আপেক্ষিক রোধ আর হলে বলেছিলেন তুল্যাঙ্ক পরিবাহিতা কত? আপেক্ষিক রোধ দেওয়া আছে আর, তাই তো? হ্যাঁ, আপেক্ষিক রোধটা বলেছিলেন আর, আর হচ্ছে সি গ্রাম তুল্যাঙ্ক গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণ, তাহলে তার সি তুল্যাঙ্ক গ্রাম, পরিবাহিতার মান। ইকুইভ্যালেন্ট। আচ্ছা আচ্ছা, আপেক্ষিক রোধ যদি দেওয়া থাকে তো আমরা দেখেছিলাম একটা জিনিস, মনে আছে যে ল্যামডা ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি পেয়েছিলাম? ল্যামডা ইকুইভ্যালেন্স ল্যামডা ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু, পেয়েছিলাম 1000 ইন্টু ল্যামডা বাই এন। হ্যাঁ 1000 বাই হচ্ছে n। এই ল্যামডাটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক রোধ যদি আর হ্যাঁ হয় তাহলে ল্যামডা সমান 1 বাই r লিখতে পারি আমরা, পারি তো? পারি কি না? স্যার আপেক্ষিক তাহলে রোধটা আর নাকি আপেক্ষিক শুধু রোধটাকে আমরা আর দিয়ে নোট করি, সেইখানটাই না আমার না কনফিউশন না হচ্ছে। না, ঘটনা হচ্ছে যে এখানে বলা আছে যে এটা ধরুন মানে এখানে বলে দেওয়া আছে এটা যে আপেক্ষিক রোধটা আর, তো রোধটা আমরা ডিনোট করি কোনো কিছু দিয়ে। ঠিক আছে, আমরা চিনি হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। এটা হয়, মানে এটা হয় একটা সাপকে আমরা সাপ হিসেবে চিনি, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে যে আহ, এখানে সাপ নয়, এটা ব্যাঙ। তো আপনাকে সেটাই ধরতে হবে, কোশ্চেনে যেরকম আচ্ছা আচ্ছা, দেওয়া ওই আছে জন্য স্যার। আমরা সেই অনুযায়ী করব। ঠিক আছে, তাহলে তার জন্য আমি কি করছি, ল্যামডা সমান 1 বাই r বসাচ্ছি। তাহলে 1 বাই r ইনটু 1000 বা এটা তো সি হচ্ছে, n মানে হচ্ছে সি। এটা দেখুন এই যে সি গ্রাম তুল্যাঙ্ক, প্রতি লিটারে যত গ্রাম তুল্যাঙ্ক থাকে ওটা সেটাই হালছে। নরমাল। তাহলে হচ্ছে 1000 বাই ল্যামডাটা তো, ল্যামডাটা বলুন। তো আমার তো মানে কি বলবো স্পেসিফিক, মানে আপেক্ষিক রোধই তো ল্যামডা, তাই তো? ইয়েস, না আপেক্ষিক পরিবাহিতা ল্যামডা। পরিবাহিতায়, আপেক্ষিক পরিবাহিতা। ঠিক আছে, মানে তার মানে ঠিক আছে, আপেক্ষিক পরিবাহিতা সমান সমান ওয়ান বাই আপেক্ষিক রোধ আমরা বলতে পারি। ইয়েস, পরিবাহিতা সমান হচ্ছে 1 বাই রোধ, আর আপেক্ষিক পরিবাহিতা যখন বলবো তখন বলবো 1 বাই আপেক্ষিক রোধ। অ্যাকচুয়ালি আমরা এটা করেছিলাম সি সমান 1 বাই আর, আর ল্যামডা হ্যাঁ সমান হ্যাঁ স্যার, 1 বাই রো, এটা করেছিলাম। ওয়ান বাই রো, এটা হ্যাঁ হ্যাঁ স্যার। এটা রোটাকে এখানে আর বলে দেওয়া আছে, তাহলে তো আর কিছু করার নেই আপনি,
মানে এগুলোই কোশ্চেনের হবে, মানে কোশ্চেনটা সোজা ঠিক। দিয়েছে, একেবারে সোজা, হ্যাঁ, হ্যাঁ, বুঝেছেন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে স্যার, আমার একটু মানে কনফিউশন হয়ে গেছিল। না না, ঠিক। ঠিক ঠিক ঠিক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা আজকে যেটা পড়ব সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এক second। আচ্ছা, ফ্যারাডের সূত্রটা তো নেই, তো কোথাও দেখেছেন? সিলেবাস দিয়েছে কোথাও ফ্যারাডের সূত্র? হুম? স্যার আজকে আপনি কি পড়াবেন? এটা তো মনে হয় কমপ্লিট হয়ে গেছিল, না সেলটা না, করিয়েছিলেন না না, তার। হ্যাঁ সেলটা বলছি, ফ্যারাডের সূত্রটা কি আছে কোথাও দেখেছেন সিলেবাসে? না আমার চোখে পড়েনি আর কি জিনিসটা, জন্য জিজ্ঞেস করছি। আমি কেমিস্ট্রিতে লেখা দেখিনি কোথাও। হ্যাঁ, লেখা নেই তো নেই ওটা, ঠিক আছে, যদি সেরকম হয় লাস্টে যদি টাইম পাওয়া যায় তো আমরা পড়াবো। হুম। এখন আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ফেজ রুল বা ফেজ ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, ফেজ ইকুইলিব্রিয়াম, এটা 11-12 ছিল না, এটা গ্রাজুয়েশনের একটা টপিক। এটা গ্রাজুয়েশনের একটা টপিক, এটাতে কোশ্চেন আসছে, স্যার মাদ্রাসতেও ফিজিক্সের এসেছিল। সিলেবাসে কিন্তু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোলাইসিস আছে, কোথায়? ফিজিক্সে আছে? কিন্তু ইলেকট্রোলাইসিস আছে যে ফিজিক্সে আছে, দেখুন ওটা। ফিজিক্সে আমাদের ইলেকট্রোম্যাগনেটিজমের জন্য আছে ফ্যারাডেস ল। না, ভালো করে দেখুন, ওটা ফিজিক্সের পার্টেই দেওয়া আছে, দেখুন একটু ভালো করে। ইলেকট্রোলাইসিস যে জায়গাটা দিয়েছে ওটা ফিজিক্সের জন্যই দিয়েছে, দেখুন একটু। আমি যদি হ্যাঁ খুব ভুল না ফিজিক্সের করি। পার্টে আছে। হ্যাঁ সেটাই, ঠিক আছে, তো ওটা যদি অসুবিধা হয় এবং লাস্টে বলবেন, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? লাস্টে বলবেন, এখন আর ওটা পড়াচ্ছি না, আমরা আপাতত সিলেবাসটা এমনিতেই অনেক বড়, আমাদের সিলেবাসটা এমনিতেই অনেক বড়, প্রচুর বড় কেমিস্ট্রি সিলেবাসটা। এটাকেই আগে ক্যালকুলেশন, মানে আগে আমাকে কমপ্লিট করতে হবে, তারপরে আমি যদি অন্য কিছু পড়াতে হয় তো সেটা দেখবো, ঠিক আছে? চলুন, যেটা বলছিলাম যে ফেজ রুল, এই ফেজ রুলের ক্ষেত্রে ফেজ রুল আমরা পড়বো, ঠিক আছে? তো ফেজ রুল পড়তে গেলে প্রথম হচ্ছে গিয়ে যে ফেজ বা দশা বলা হয় বাংলায়, ঠিক আছে? প্রথম আমরা পড়বো হচ্ছে গিয়ে ফেজ বা দশা। কাকে বলা হয় ফেজ, বলতে পারবেন? ফেজ কাকে বলে কেউ জানেন? বলুন তো। ফেজ হচ্ছে যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ফিজিক্যাল ফর্মস উইথ দ্য ডেফিনাইট বাউন্ডারি, ঠিক আছে? একটা ডেফিনাইট বাউন্ডারি সহ একটা ইন্ডিপেন্ডেন্ট ফিজিক্যাল ফর্মস, একটা ভৌত দশা, ঠিক আছে? এটাকে দশা বলতে বলবো যে এরকম, এর সংজ্ঞা যদি লিখতে বলে তাহলে আমরা এরকম লিখব যে সিস্টেমের সমসত্ব অংশ, সমসত্ব অংশ যার সীমানা, যার সীমানা কি করে না, নির্দেশক সীমানা নির্দেশক তলটি। আচ্ছা, আমাকে 2 মিনিট দিন, আমি এটাকে মানে এখানে ইয়ে করে দিচ্ছি, প্রজেক্ট করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, মানে এরকম করে এটা লিখতে হলে অনেকটা টাইম লেগে যাবে, আমি জাস্ট যেগুলো দরকার সেগুলো বলে দেবো আমি। হ্যাঁ, মানে আমি ইয়েটা থিওরিটা আমি এখানে নিয়ে নিচ্ছি, দাঁড়ান একটা মিনিট একটু ওয়েট করুন। কি আসছে? কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এখনো? বৃষ্টি হচ্ছে কোথাও? না, বৃষ্টি হচ্ছে না। এখানে তো মানে না স্যার, কুচবিহারে তো কোথাও বৃষ্টি হচ্ছে না। নর্থ বেঙ্গলে অ্যাকচুয়ালি হচ্ছে না, আমি সেটাই শুনলাম। ওই কুচবিহারই চলে যেতে হবে আমাদের, এবার বুঝতে পারছি। হ্যাঁ স্যার, চলে আসুন। এদিকে যা বৃষ্টি, মানে 3 দিন ধরে। না স্যার, এখানে হচ্ছে না, হুগলি ডিস্ট্রিক্টেও হচ্ছে না বৃষ্টি। হুগলিতে হচ্ছে না, তো ভালো আমাদের জিনিস। আমাদের দিকে তো একদম এরকম যদি হতে থাকে তাহলে তো 2-3 দিনের মধ্যে বন্যা ফন্যা চলে আসবে। হ্যাঁ, ওটাই তো বলছি, মানে ভয়ঙ্কর বৃষ্টি, আমাদের এদিকেও তাই, আমাদের এখানেও তাই হচ্ছে। এবারে মানে এরকম চলতে থাকলে খুব সমস্যা আমাদের পক্ষে।
কাজকর্ম করার খুব সময় ঠান্ডা লেগে গেছে, শরীরটা ভালো নেই, জ্বর এসছে আজকে। কি করবো আর, কিছু করার নেই। একদম, একটা মিনিট একটু ইংরেজি হলে বলতে সুবিধা হয় আসলে। কি করবো এখন, ইংরেজি বললে অনেক সমস্যা হবে। এক সেকেন্ড, জাস্ট আমি এটা ঠিক করে নিতে হবে। স্যার আগের দিন আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, ওটা আপনি যেটা দিয়ে দিয়েছেন ওটা হ্যাঁ, কলিগেটিভ প্রপার্টি দিয়ে দিয়েছিলেন, আমি ভুল করে কলাইডাল সিস্টেম বলে ফেলেছিলাম। কোনটা? ও আচ্ছা। হ্যাঁ বলে ফেলেছিলাম ভুল করে কোলাইডাল সিস্টেম, ওটা হয়নি, কলিগেটিভ প্রপার্টিটা হয়ে গেছে। কোলোয়েডিয়াল সিস্টেম আজকে ওই ইয়েটা করিয়ে দেবো। কোলোয়েডিয়ালটা নেক্সট ডে স্টার্ট, মানে কোলোয়েড যেটাতে আছে সেটা আমরা নেক্সট ডে করবো। আজকে আমরা আচ্ছা কমপ্লিট আচ্ছা করে দেবো হচ্ছে গিয়ে ইয়েটা, ওই আমাদের এইদিকে যে পার্টটা আছে অর্থাৎ এই অ্যাবজর্পশনের যে পার্টটা, হ্যাঁ ওটা করতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওটা স্যার করে দেবো নেক্সট ডে। সিলেবাসটা একটু এগিয়ে নিয়ে একদিন করে একটা ক্লাস রাখবেন, যেখানে মানে যার যেটা ডাউট প্র্যাকটিস, আছে, কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস বা যা প্র্যাকটিস তো। কিছু। হ্যাঁ হ্যাঁ এক হ্যাঁ হ্যাঁ। একটুখানি দাঁড়ান, আর আর দিন 10-15 দাঁড়ান, তাহলেই সিলেবাস অনেক এগিয়ে যাবে। হ্যাঁ একটুখানি সময় দিন আমাকে, মানে আমি সব ব্যবস্থা করছি, দাঁড়ান। লাস্টের দিকে পুরোপুরি শুধু আমরা প্র্যাকটিসই করবো, কোনো পড়বোই না। কিন্তু একটুখানি আমাকে সময় দিন, মানে হ্যাঁ জানি খুব স্যার, কম সিলেবাসটা টাইম তো, আর অনেকটা এখন বড়। অনেক অনেক বড় সিলেবাস। তো এখনো অর্গানিকটা তো মানে ওটা ওটা নিয়ে একটা বড় চিন্তা, কারণ ওটার পোর্শনটা বেশি অনেকটা। চিন্তার কিছু নেই। হ্যাঁ অর্গানিক শুরু করলে শেষ হয়ে যাবে। একটু মানে ঠিকঠাক করে তবে অর্গানিকে তো ফিজিক্যাল, রিয়াকশন মেকানিজম। ফিজিক্যালটা একটু ডিফিকাল্ট, সেদিক দিয়ে অর্গানিকটা শুরু করলে ওটা বেশ মজাই লাগবে। কি হচ্ছে বাবা, এই হয়েছে আরেক সমস্যা। যখন তাড়াতাড়ি করতে যাচ্ছি তখনই কিছুতেই সমস্যা, ডাউনলোডই হচ্ছে না। স্যার একটা কোয়েশ্চেন একটুখানি বলবো। হ্যাঁ বলুন বলুন, অবশ্যই। স্যার মাদ্রাসাতে একটা কোয়েশ্চেন দিয়েছিল, কোন হুম মিশ্রণটি বাফার দ্রবণ নয়। একটা দিয়েছিল অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিটেট, এটা তো ঠিকই হুম আছে, অ্যামোনিয়াম হুম হাইড্রোক্সাইড অ্যাসিটিক অ্যাসিড, হুম বোরিক অ্যাসিড বোরাক্স, আর NaCl ও NOH। হুম তো স্যার হুম। এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাসিটিক অ্যাসিডটা কি করে হচ্ছে? এটা তো কনজুগেট, মানে ইয়ের তো লবণ হচ্ছে না। আবার না না, অপশন NaCl NOH টাও তো বাফার নয়। এই জন্য আমি একটু ফ্রিডম। হুম, তো প্রথম থেকে রেকর্ডিংটা হলো না, একটু দেরিতে হয়ে গেল, পজ করেছিলাম একবার। স্যার ওয়ান, কত? হ্যাঁ বলুন। পি সমান 2, সি সমান কত এখানে? ওয়ান হচ্ছে স্যার, স্যার কম্পোনেন্ট ওয়ান ওয়ান হবে, হচ্ছে ম্যাক্স। কম্পোনেন্ট এক। তাহলে 1 মাইনাস কম্পোনেন্ট ওয়ান হবে। প্লাস 2, দ্যাট ইজ হচ্ছে কি কত? 1, 1 আসছে, তাই তো? এটা হ্যাঁ আসছে। স্যার। আচ্ছা ধরুন নেক্সট, নেক্সট হচ্ছে আমরা যে NH4Cl সলিড, NH3 গ্যাস প্লাস HCl গ্যাস। কোশ্চেন গুলো কিভাবে আছে আসি, এগুলো জাস্ট একটু দেখে নিন। এখানে দেওয়া আছে ধরুন যে PNH3 সমান P অফ HCl। এটা যদি হয় তবে কি হবে? যদি সমান থাকে তাহলে মানে এই যে দুটো, এই যে পার্শিয়াল প্রেসার অফ NH3 আর পার্শিয়াল প্রেসার অফ HCl, এই দুটো যদি ইকুয়াল থাকে তবে কি হবে? ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো রিঅ্যাকশনই পসিবল। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটি বিক্রিয়াই সম্ভব। তাহলে কি হবে বলুন? ফেজ কটা স্যার আছে? একটা কোয়েশ্চেন ছিল, ফেজ তো দুটো। স্যার বলছি আচ্ছা যদি পার্শিয়াল বলুন, প্রেসারটা না দেওয়া থাকে তাহলে কি একটাই ধরে নেব, মানে অনলি ফরওয়ার্ডটাই ধরে নেব? বুঝলাম না, বলুন।
মানে পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া ইকুয়াল টু পার্শিয়াল প্রেসার অফ HCl যদি না দেওয়া থাকে তখন কি ধরবো? না দেওয়া থাকলে কি হবে বলছি আমি সেটা। ঠিক আছে, আসছি সেটা। ওয়েট, ঠিক আছে, আসছি। না থাকলে কি হবে সেটাও আসছি। আচ্ছা, ধরুন দেওয়া আছে, তাহলে ফেজ কত? ফেজ দুটো। সি সমান কত হবে? এস মাইনাস আর। এস কত? 3। আর কটা? রেস্ট্রিকশন কত এখানে? ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটোই তো পসিবল। তাহলে 2, 2। তাহলে 1, হ্যাঁ, তাহলে 1। দুটো দুটো। কম্পোনেন্ট কত হবে? 1। তাহলে এখানে f সমান কত হবে বলুন? c মাইনাস p প্লাস 2, দ্যাট ইজ হচ্ছে 1 মাইনাস 2 প্লাস 2। তাহলে কত হচ্ছে? 1। এটাও মনোভ্যারিয়েন্ট হচ্ছে। ঠিক আছে, এবার যদি ধরে নেই যে ইকুয়াল না থাকে, আসছি সেটা। যে NH4Cl HCl+, এখানে ধরুন দেওয়া আছে p of NH3 not equals to p of HCl। এদের ইকুয়াল দেওয়া নেই, তখন কি হবে? তখন ফেজ কত? ফেজ তো দুটোই আছে। আচ্ছা, তখন স্যার c কত হবে? কম্পোনেন্টটা 2 হবে। হ্যাঁ, তখন কম্পোনেন্টটা 2 হবে, 3 মাইনাস 1 হবে ইকুয়াল টু 2। ইয়েস, এটা 3 মাইনাস 1 হয়ে যাবে। এরকম যদি ইকুয়াল না থাকে তাহলে রিঅ্যাকশনটা, এই ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা পসিবল নয়। এটার ক্ষেত্রে কি হবে? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সম্ভব নয়। তাহলে কত হবে? তখন c সমান হয়ে গেল 2, তখন c সমান 2 হবে। তাহলে তখন এবার f সমান কত হবে বলুন? c মাইনাস p প্লাস 2, দ্যাট ইজ 2 মাইনাস 2 প্লাস 1, দ্যাট ইজ হচ্ছে 1। না, ভুল করলাম, প্লাস 2 হবে, 2 হবে, এটা 2 হচ্ছে। ঠিক আছে, এটা 2 হচ্ছে। ওকে, আচ্ছা, যদি আমি বলি যে জল আছে, জল নেওয়া হলো, জল তার ফ্রিজিং পয়েন্ট মানে হচ্ছে হিমাঙ্ক, হিমাঙ্ক আছে, জল আছে তার হিমাঙ্ক আছে। এটার ক্ষেত্রে বলুন কি হবে? এটার ক্ষেত্রে আমরা করতে পারি যে আইস, বাংলায় লিখি যদি বরফ, জল, আর হচ্ছে কি বাষ্প, বরফ, জল আর বাষ্প। Yes. এটার ক্ষেত্রে পি সমান কত বলুন? P সমান 3 স্যার, 3। জি পি স্যার। সমান 3, সি সমান কত? কম্পোনেন্টস তো 1, 1। 1। তাহলে এফ সমান কত হবে? এফ সমান কত হবে? 4 স্যার। কত হবে? 4। হ্যাঁ, সি মাইনাস পি স্যার, প্লাস 2, c মাইনাস p প্লাস 2 মানে 2 এর 3, 0, 0। 0 0। এইটাকে বলা হয় ত্রৈধ বিন্দু, ট্রিপল পয়েন্ট। এটাকে বলা হয় ত্রৈধ বিন্দু। জিজ্ঞাসা করতে পারে ট্রিপল পয়েন্টে ডিগ্রি অফ ফ্রিডমের মান কত? কত হয়? 0। কত হয়? 0 হয়। ট্রিপল পয়েন্ট ত্রৈধ বিন্দুতে যদি থাকে, ত্রৈধ বিন্দুতে কি হবে? বা যদি নাও দেওয়া থাকে, এটা জল তার হিমাঙ্ক দেওয়া নাও থাকে, জিজ্ঞাসা করবে ডাইরেক্ট যে ত্রৈধ বিন্দুতে কি হবে? ত্রৈধ বিন্দু বলা হয় এইটাকে, যখন এটা এই সব ইকুইলিব্রিয়ামে থাকে, অর্থাৎ জল, বরফ এবং বাষ্প তিনটেই যখন ইকুইলিব্রিয়ামে আসে, সেটা ফ্রিজিং পয়েন্টে পসিবল হয়, তো সেটাকে বলা হয় ত্রৈধ বিন্দু। এই ত্রৈধ বিন্দুতে ডিগ্রি অফ ফ্রিডম কত হয়? 0 হয়। মনে রাখবেন এটা। স্যার, এটা কি শুধুমাত্র জলের ক্ষেত্রেই হয়? জলের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে জিজ্ঞাসা করবে, এর বাইরে পড়বে না বলছি। ঠিক আছে, নিশ্চিত না। স্ফুটনাঙ্কে জল রাখা আছে, স্ফুটনাঙ্কে জল রাখা আছে। এখানে তো বরফ পাওয়া যাবে না, এখানে কি হবে? H2O লিকুইড, এটা কার সাথে থাকবে? H2O গ্যাস। ঠিক আছে, এটা P কত? 2, C কত? 1, তাহলে F কত? 1। F কত হবে? C minus P plus 2, c that is মাইনাস p প্লাস C1 2। কত হবে? 1 মাইনাস। ঠিক আছে না? এটা হচ্ছে স্ফুটনাঙ্কে জল কত হবে? 1 হবে। ওকে, আচ্ছা, যদি এখানে আমি দিই যে ধরুন বলা আছে যে NaCl এর জলীয় দ্রবণ,
আচ্ছা এটার ক্ষেত্রে ফেজ কত হবে? 1। NaCl জলে দ্রবীভূত হয়ে যায়, NaCl কি হয়, জলে দ্রবীভূত হয়ে যায়, তাহলে শুধু আর তখন ওটাকে আলাদা ধরবো না আমি NaClটাকে, ফেজ হবে 1। আচ্ছা সি সমান কত? কম্পোনেন্ট কিন্তু দুটো হবে, ভালো করে দেখুন কম্পোনেন্ট দুটো আছে, NaCl এন্ড H2O দুটোই আছে, ঠিক আছে, NaCl এন্ড H2O। এবার তাহলে F সমান কত? C - P + 2 কত হবে? 2 - 1 + 2 তাহলে হচ্ছে গিয়ে কত হচ্ছে? 3 বের হচ্ছে না? 3 হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, NaCl + H2, NaCl জলে পুরোপুরি ভাবে দ্রবীভূত হয়ে যায়, এবং দ্রবীভূত হয় বলে কি হচ্ছে না এখানে আমরা P পাচ্ছি হচ্ছে কি একটা, এবং হচ্ছে এই C সমান হচ্ছে কি আপনার দুটো। ক্লিয়ার? স্যার ফেজ আর কম্পোনেন্ট গুলো না ধরতে পারছি না, একটু বলে দিন কিভাবে বুঝবো। কম্পোনেন্টই তো দুটো কম্পোনেন্ট, এই একটা NaCl আছে আর একটা H2O আছে, দুটো কম্পোনেন্ট আছে এখানে। কিন্তু মানে যখন যতগুলো আমরা ধরুন একটা পার্টিসিপেট করছে সেইগুলো কম্পোনেন্ট, ইয়েস সেটাই, যতগুলো পার্টিসিপেট করছে করছে সেগুলোই কম্পোনেন্ট, সেগুলোই কম্পোনেন্ট, অর্থাৎ যতগুলো এখানে যতগুলো জিনিস আছে এখানে তো সবগুলো H2O ই আছে, H2O এটাও H2O H2O, তাহলে ওই জন্য কম্পোনেন্ট ওয়ান একটাই কম্পোনেন্ট আছে, অবয়ব একটাই এখানে, বোঝা গেল? এটার মধ্যে যদি NaCl দিই তো আমি কি আলাদা করে কিছু পাবো? দুটো এটা একটাই আছে ফেজ, পুরোটাই তো লিকুইড ফেজেই আছে, NaCl এর মানে NaCl ওয়াটার জব পুরোটাই তো লিকুইড ফেজেই চলে গেছে, ঠিক আছে? আচ্ছা ধরুন এরকম দিল NH4NO3 সলিড, N2O গ্যাস প্লাস H2O গ্যাস, ওই ফেজ কটা আছে কেন বলুন তো? ফেজ দুটো। স্যার 2। দুটো একদম, এই দুটো পার্শিয়াল প্রেসার ইকুয়াল থাকে, ফ্রন্ট পি অফ H2 ইকুয়াল থাকে, তাহলে ইকুয়াল থাকলে কি হয় এখানে? এখানে C সমান কত ধরবো? S মাইনাস আর S কটা? তিনটে, মাইনাস আর কত? 2 2 1 1। হবে, তাহলে এখানে F সমান কত হবে? C - P + 2। কার অসুবিধা হচ্ছে বলুন? 1 - 2 + 2 that is 1। কার 1 অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে কারো? ভুবন স্যার, মঞ্জিরা ম্যাম, শম্পা ম্যাডাম, ক্লিয়ার স্যার। স্যার হ্যাঁ স্যার, এই যে এসটা 3 হলো কিভাবে এসটা? এই যে তিনটে আছে, একটা NH4NO3, একটা N2O আর একটা S ফর সাবস্টেন্স, কতগুলো সাবস্টেন্স আছে সেটাই, যত রকমের পদার্থ থাকবে সেটাই S, ঠিক আছে, যত রকমের পদার্থ থাকবে সেটাই হচ্ছে S। ক্লিয়ার? বোঝা গেল না? ঠিক আছে, হ্যাঁ স্যার। ক্লিয়ার স্যার। ধরুন এখানে আছে সালফার, রম্বিক সালফারের সাথে এখানে 96.5 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, এস এখানে লেখা আছে মনোক্লিনিক সালফার, বলেছে এটার জন্য কি কি হবে আর PCF এর মান কত? স্যার রম্বিক সালফার তো সলিড, মনোক্লিনিক কি সলিড? অবশ্যই সালফার অলওয়েজ সলিড, সালফার গ্যাস হবে, টু সলিড হবে। ফেজ কত? স্যার ফেজ তো তাহলে একটা, হ্যাঁ ফেজ ফেজ একটাই তো স্যার। এই দেখুন এইগুলোতেই আমাদের ভুল হয়ে যায়, যখন আমরা সলিড নেব না তখন কিন্তু আমরা সলিডের বেলা দুটোই ধরতে হবে, দুটো। দুটোই ধরতে হবে, ঠিক আছে? তাহলে P সমান এখানে ধরবো 2, আচ্ছা C সমান হচ্ছে গিয়ে 1, F সমান হয়ে যাচ্ছে কত? C - P + 2, তাহলে হচ্ছে 1 - 2 + 2 হচ্ছে 1। ওকে, মানে সলিডের ক্ষেত্রে মনে রাখবেন ফর সলিড প্রতিটি
কি বলবো, সাবস্টেন্স এর আলাদা আলাদা দশা বর্তমান, আলাদা আলাদা দশা বর্তমান যদি সলিড হয়, এটা অন্যগুলোর ক্ষেত্রে হবে না, এটা সলিডের ক্ষেত্রেই পসিবল। ঠিক আছে, আচ্ছা ধরুন বলা আছে যে একটি বিকারে বিকারে জল ও বালি নেওয়া হলো, ধরুন এটা আছে, জল আর বালি নেওয়া হচ্ছে। বলুন স্যার ফেজ দুটো, ফেজ কম্পোনেন্ট দুটো দুটো। হবে। ফেজ টু, দুটো ফেজ আছে। আচ্ছা কিন্তু কম্পোনেন্টস কত? স্যার কম্পোনেন্ট তো দুই হবে, কারণ বালি আর জল তো গুলে যায় না। হ্যাঁ এবারে বলি আপনাকে, হ্যাঁ স্যার। হুম। ধরুন আপনি আপনি কোথাও সমুদ্রে গেছেন, সমুদ্রে, ঠিক আছে, সাসপেনশন সমুদ্রে, সলিউশন। হ্যাঁ সমুদ্রে গেছেন ধরুন, তো সমুদ্রে আপনি কি দেখতে যান, বালি দেখতে যান না জল দেখতে যান? মানে সমুদ্রে জল দেখতে যান না বালি দেখতে যান? ওখানে স্যার বালি জল এটা তো দুটোই আছে। এটা হ্যাঁ, অদ্ভুত একটা বালি দুটাই আর দুটাই জল, স্যার। কে বালি দেখতে কে সমুদ্রে যায়? তো বালি দেখতে মরুভূমি গেলেই তো হয়, বালি দেখতে সমুদ্র করে যেতে হয়। হুম, বালি আর জল যদি নেওয়া হয় মনে রাখবেন, কারণ দেখুন আমি খুব কম করিয়েছি, এক্সেপশন খুব কম বলেছি, এখানে মনে রাখবেন কম্পোনেন্টস হচ্ছে ওয়ান, শুধু জলের জন্য ধরবো, ঠিক আছে, শুধু অনলি ওয়াটার ইস্যুর জন্য ধরবো, বালির জন্য আমরা কোনো কম্পোনেন্টস ধরবোই না, কারণ জল আর বালি যদি থাকে আমরা শুধু জলটাকেই দেখবো, বালিটাকে তো দেখবো না, বালিটাকে দেখবোই না আমরা। ঠিক আছে, ফেজ দুটো বাট কম্পোনেন্ট ইজ ওয়ান এখানে। ঠিক আছে, এন এফ সমান কত হবে, সি মাইনাস পি প্লাস টু, 1 minus 2 plus 2 that is 1 monovariant হবে। আচ্ছা এটা মনে রেখে দেবেন একটু, হ্যাঁ যদি দেখ পরীক্ষা বলার ওই যে সমুদ্রে গেলে আমরা শুধু জলই দেখি বালি দেখি না। এক এটিএম চাপে জল ও জলীয় বাষ্প সাম্যাবস্থায় আছে, এটার জন্য কত হবে বলুন তো, পি কত, সি কত আর এফ কত বলুন। সাম্যাবস্থায় পি কি 1 হবে? স্যার ফেজটা তো 2 হবে স্যার ফেজ টু আর হবে তো, কম্পোনেন্টটা তো 1 হবে। কম্পোনেন্ট ওয়ান, ফেজও হচ্ছে ওয়ান। না না কি বলছি, বলুন স্যার ফেজ দুটোর কম্পোনেন্ট কি 1 হবে? কম্পোনেন্ট ওয়ান হবে, একদম হবে, এটা নিয়ে কোনো মানে এই নেই, কম্পোনেন্ট অবভিয়াসলি ওয়ান হবে। এখানে দেখুন একটা রেস্ট্রিকশন বলা আছে, বলুন তো এইটা একটা রেস্ট্রিকশন বলা আছে, তাহলে এটা আমরা ফেজ কত, ফেজ H2O লিকুইড এন্ড H2O ভেপার গ্যাস, তাহলে ফেজ তো দুটো হচ্ছে, কম্পোনেন্ট আমরা ওয়ান ধরছি, F সমান এখানে ফর্মুলা ইউজ করব আমরা একই, আর কিছু নতুন কিছু না, প্লাস টু মাইনাস আর, এই মাইনাস আরটা এখানে করব, ঠিক আছে, এই মাইনাস আর হচ্ছে রেস্ট্রিকশন আর কিছু না। তাহলে কত হবে বলুন, সি তো 1 মাইনাস পি ইজ 2 প্লাস 2 মাইনাস হচ্ছে 1, একটা রেস্ট্রিকশন আছে, তাহলে কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে, এটা হবে, জিরো। ঠিক আছে, এটা এটা 1 এটিএম যেটা লেখা আছে এর জন্য কি হচ্ছে r ইকুয়ালস টু 1 একটা রেস্ট্রিকশন আছে নির্দিষ্ট। ওকে
বোঝা গেল? স্যার এই রেস্ট্রিকশনটা কি শুধুমাত্র এক এক মানে একটা সিঙ্গেল কন্ডিশনের জন্য একটা করে হবে, মানে ধরুন একদম একদম এখানে একটা একটা ওয়ান অ্যাটমসফিয়ার, হ্যাঁ একটা সিঙ্গেল এর জন্য একটা হবে, ঠিক আছে? স্যার এর সঙ্গে যদি টেম্পারেচারটা জুড়ে দেয় তাহলে আর দুই হতো, তাই তো? হুম, একদম। ফেজ গুলো ক্যালকুলেট করার ক্ষেত্রে কি অসুবিধা হচ্ছে? ফেজ না গুলো না স্যার, ক্যালকুলেট অসুবিধা হচ্ছে না। করার এই ক্ষেত্রে কি অসুবিধা? একটু এক্সেপশন যেগুলো সেগুলো একটু মনে রাখতে হচ্ছে। দেখুন কিছুই না, আরেকবার একটু ভালো করে বলে দেবো কি করে করবেন। চলুন দেখুন, এটা আমরা কয়েকটা জিনিস করতে পারি। এক, যেটা আমরা নেকেড আইয়ে দেখতে পাবো সেটাই হচ্ছে, যেটা নেকেড আইয়ে দেখতে পাবো সেটাই দশা। ধরুন যে মানে গ্যাসেস যদি বলে, একটা গ্যাস মিক্সচার থাকে, এয়ার যদি হয়, ধরুন গ্যাসের মিশ্রণ, এটার ক্ষেত্রে পি সমান 1। যদি বলে এয়ার, এয়ার দেয়, বাতাস দেয়, বাতাসের ফেজ কত 1, এটাতে নাইট্রোজেন থাক, অক্সিজেন থাক, কার্বন ডাই অক্সাইড থাক, সব আছে, এটার ক্ষেত্রে কত পি ইকুয়ালস টু 1 হয়ে যাবে, ঠিক আছে? পি ইকুয়ালস টু 1 হয়ে যাবে, ওকে। আচ্ছা, দুই যদি ভ্যান্ডার ওয়ালস গ্যাস দেয়, ধরুন যদি বলি, যেমন হচ্ছে ধরুন হাইড্রোজেন আছে আর SO2 আছে, এই ক্ষেত্রে আমরা ফেজ কটা ধরব বলুন তো? এখানে ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্ট এর মান SO2 থেকে অনেক অনেক কম, তাহলে SO2 কি হয়, অনেক বেশি হওয়ার জন্য এটা ইজিলি লিকুইফায়েবল, তাই তো? ইজিলি লিকুইফায়েবল, সহজেই তরলে পরিণত হয় এটা। তাহলে তখন আমরা ধরবো কত, ফেজ ইকুয়ালস টু 2 ধরবো, ঠিক আছে? ফেজ ইকুয়ালস কত ধরবো, 2 ধরবো। ভালো করে দেখে নিন এগুলো, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, তরল গ্যাসের সংস্পর্শে আছে, তরল গ্যাসের সংস্পর্শে আছে, এরকম যদি থাকে, তরল যদি গ্যাসের সংস্পর্শে থাকে, যেমন ধরুন ওই দিন বলছিলাম যে H2O লিকুইড and H2O গ্যাস, এটার ক্ষেত্রে ফেজ কত, ফেজ দুটো আমরা করছিলাম। আচ্ছা, যদি বলি যে আমরা যে ধরুন O2, জলে জলে যদি অক্সিজেন দ্রবীভূত হয়, জলে O2 দ্রবীভূত হলে এটার ক্ষেত্রে কি হবে, ফেজ কত হবে, 2। কিন্তু মনে রাখবেন এখানে যে যাদের ক্ষেত্রে যেগুলো হাইলি সলিউবল গ্যাস, সেগুলো অতিমাত্রায় দ্রাব্য গ্যাসের জন্য, গ্যাসের জন্য P ইকুয়ালস টু আমরা কত লিখবো, 1 লিখবো। যেমন ধরুন হচ্ছে গিয়ে NH3 প্লাস H2O, এটা কত হবে, NH3 প্লাস H2, এই দুটো ইজিলি মানে এই জলে এটা খুব বেশি পরিমাণে দ্রবীভূত হয়ে যায় এটা, ঠিক আছে? এটা জলে বেশি পরিমাণে দ্রবীভূত হয়ে যায়, NH4OH তৈরি করে দেয়। এটার জন্য আমরা ফেজ কত ধরবো, একটা, ঠিক আছে? এটার জন্য ফেজ কত ধরবো, 1 ধরবো। NH4 এর জন্য আলাদা ফেজ হবে, এটার জন্য একটা ফেজ হবে, ঠিক আছে? আচ্ছা, যেগুলো বেশি মাত্রায় দ্রবীভূত হবে। আচ্ছা, যদি আমরা বলি যে তরল তরলের সংস্পর্শে আছে, তরল তরলের সংস্পর্শে আছে, এই ক্ষেত্রে যদি মিশ্রণীয় তরল হয়, মিশে যায় যদি তরল গুলো, তাহলে ফেজ ইকুয়ালস টু 1। যদি অমিশ্রণীয় তরল হয়, ফেজ ইকুয়ালস টু 2। H2O প্লাস C2H5OH, ঠিক আছে? এটা হলো জলে ইথাইল অ্যালকোহল মিশিয়ে দেওয়া হয়েছে, ফেজ ইকুয়ালস টু 1। অমিশ্রণীয় তরল H2O প্লাস ধরুন বেনজিন, তোমাদের মিশবে না, ফেজ ইকুয়ালস টু 2, ঠিক আছে? CCl4 প্লাস বেনজিন মিশবে না, ফেজ ইকুয়ালস টু 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে সোজা কথা হচ্ছে যে আমরা যদি মনে রাখি এই কথাটা, যে লাইক ডিসলভস লাইক, এটা তো জানি নাকি আমরা, লাইক ডিসলভস লাইক, মনে রাখবেন
যে ইকুয়ালস টু পি ইকুয়ালস টু 1 হয় তাহলে হচ্ছে পোলার প্লাস পোলার, পোলারের সাথে যদি পোলার হয় তাহলে হচ্ছে পি ইকুয়ালস টু 1, পি ইকুয়ালস টু 2 হবে যদি কি হয় পোলার প্লাস নন পোলার, আর যদি পি ইকুয়ালস টু আবার 1 হবে যদি কি হয় নন পোলার প্লাস নন পোলার। ঠিক আছে, সরি সিসিএল4 বেঞ্জিনের ক্ষেত্রে এটা 1 হবে, দুটোই তো নন পোলার। ঠিক আছে, বোঝা গেল? এইটি মনে রাখবেন, পোলার পোলার হলে ফেজ 1, পোলার নন পোলার হলে ফেজ 2, পোলার আর যদি নন পোলার হয় তাহলে এটা হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আর ফেজের নিয়ে সমস্যা থাকার কথা নয়, কিন্তু যে কোনো জলীয় দ্রবণের ফেজ কত 1, জলীয় দ্রবণের ফেজ হচ্ছে 1। ঠিক আছে, ধরুন কঠিন তরলের সংস্পর্শে আছে, ফেজ কত হবে 2 হবে। যেমন ধরুন আমি যদি বলি যে H2O সলিড এটা আছে, কোথায় আছে না এরকম একটা বরফ আছে, ধরুন জল আছে তার মধ্যে বরফ ভাসছে এরকম, তাহলে বরফ ভাসলে কি হবে এটা ফেজ দুটোই হবে। ঠিক আছে, ওকে, মনে রাখবেন আরেকটা জিনিস যে কঠিনের মিশ্রণের ক্ষেত্রে প্রতিটি কঠিন আলাদা আলাদা দশায় থাকে, দশা হয়। ঠিক আছে, আলাদা আলাদা। যেমন ধরুন যদি করি CaCO3 প্লাস CO, ফেজ কত 2। ধরুন এরকম হলো NaCl প্লাস সালফার প্লাস K2SO4 করা হলো, ফেজ কত 3। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, অ্যালয়ের জন্য যদি অ্যালয়ের ক্ষেত্রে দেয়, অ্যালয় যদি হয় তাহলে কত তাহলে হবে ফেজ 1। 1। অ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যালয়ের ক্ষেত্রে ফেজ হবে 1। এটি ভালো করে মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা যদি অ্যালোট্রপিক ফর্মে থাকে, রূপভেদের ক্ষেত্রে প্রতিটি রূপভেদ মানে অ্যালোট্রপস আলাদা আলাদা দশা, রূপভেদের আলাদা আলাদা দশা ধরা হয়। ঠিক আছে, ধরুন এরকম হলো ওই যে যেটা বলছিলাম যে এস রম্বিক থেকে এস মনোক্লিনিক, ফেজ দুটো। কার্বন হীরক, কার্বন গ্রাফাইট, ফেজ কত দুটো। ঠিক আছে, আর হাইড্রাইডের ক্ষেত্রে কটা ফেজ থাকে? হাইড্রাইড যদি হয়, যেগুলো শোধক হাইড্রাইড, শোধক ক্যালাস বলবো, যেমন হচ্ছে ধরুন CuSO4 দুটো স্যার। না, মোটেই না, P equals to 1। ও আচ্ছা, একই সঙ্গে তো আছে, ঠিক আলাদাভাবে তো দেখা হচ্ছে না, ঠিক। বোঝা গেছে না যায়নি বলুন? কঠিন হিসেবেই তো সব থাকে, ওয়াটার থাকলেও ওটা তো হ্যাঁ হ্যাঁ স্যার, বোঝা সলিড গেছে। ফর্মে। এবার বলুন কার অসুবিধা আছে? এতক্ষণ নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। স্যার এর আগের পেজটা একটুখানি Clear হয়েছে দেখাবেন, তো? ক্যালসিয়াম কার্বনেট নাকি বললেন, এর আগের পেজটা একটুখানি দেখান না। আগের পেজ এই যে, স্যার এটা ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম অক্সাইড দুটোই সলিড, কিন্তু ফেজ দুটো হবে, সেটাই বললেন তো? হ্যাঁ দুটো পেজ। ঠিক আছে স্যার। এটা অ্যাকচুয়ালি আমরা কম্পোনেন্ট বের করার সময় এরকম করতে পারি যে ফর নন রিঅ্যাক্টিভ সিস্টেম, এই C equals to S হয়। ঠিক আছে, আর ফর রিঅ্যাক্টিভ সিস্টেম
সি ইকুয়ালস টু কি হবে এস মাইনাস আর মাইনাস জেড করা যায় আবার, হ্যাঁ সি মাইনাস আর মাইনাস জেড করা যায়, ঠিক আছে। এই এস মাইনাস আর মাইনাস জেড, আর তো নাম্বার অফ রিঅ্যাকশন পসিবল বা নাম্বার অফ ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন, আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে এনি টাইপ অফ রেস্ট্রিক্টিং কন্ডিশন, ঠিক আছে। কোনো রেস্ট্রিক্ট কন্ডিশন আছে কিনা, রেস্ট্রিক্টিং কন্ডিশন যত ভেতরে যাবেন আরো এটা গভীর হবে, তো অতএব অত বেশি জানার দরকার নেই, বেশি জানা খারাপ, ঠিক আছে, বোঝা গেল। হুম, ঠিক আছে। এবার কোশ্চেনে আসি, কয়েকটা কোশ্চেন করিয়ে দিই, তারপরে আমি ওই এটা কি বলে অধিশোষণের জায়গাটা বলবো আবার। একদম দশা সূত্রটা ডাইরেক্ট লিখতে পারে, মানে লিখতেই তো পারে আপনি, হ্যাঁ দশা সূত্রটা কি, সি মাইনাস পি প্লাস টু, যেটা ওটা একদম ডাইরেক্ট করতে পারে। কোশ্চেন হবে এরকম, বললো ধরুন CaCO3 সলিড থেকে CO সলিড প্লাস CO2 গ্যাস সিস্টেমের অবয়ব সংখ্যা হলো A1 B2 C3 and D হচ্ছে 4। বলুন কত হবে অবয়ব সংখ্যা, কত অবয়ব সংখ্যা মানে কি স্যার ওই ডিগ্রিজ অফ ফ্রিডম তো? না, অবয়ব মানে না, ওটা তো কম্পোনেন্ট, স্বাধীনতার মাত্রা। ও সরি স্যার, কম। এর অবয়ব মানে কম্পোনেন্টস তো? হ্যাঁ কম্পোনেন্টস কটা আছে, স্যার, তিনটে স্যার। তিনটে হবে তো স্যার। একদম ঠিক। আর ওটা করাই কোশ্চেন, ধরুন এরকম বললো যে বরফ থেকে জল থেকে গ্যাস, জলীয় বাষ্প বিক্রিয়া, বিক্রিয়াটির দশা, হ্যাঁ বল বল, হ্যাঁ বলে, হ্যাঁ না 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 না, হ্যাঁ হ্যাঁ সেটা বলো, ले यार या लिया আসবে তাহলে, এই ইয়া লিয়ে আসবে, হ্যাঁ সেটা হবে, এক মিনিট, হ্যাঁ ক্লাস হচ্ছে, এক মিনিট দাও, তোকে আমি মেসেজ করে দিচ্ছি। আচ্ছা এটার ক্ষেত্রে কি হবে বলুন, স্যার 3 আর 1। হ্যাঁ স্যার, কম্পোনেন্ট 1 ফেজ 3। কম্পোনেন্ট 1 সিউ আর ফেজ 3, কম্পোনেন্ট মানে হচ্ছে অবয়ব, সেটা 3, আর ফেজ 1 দ্যাট ইজ 1 এন্ড 3, অপশন সি। ভালো করে দেখবেন এটা কি দেওয়া আছে, দশা অবয়ব না অবয়ব ও দশা, ভালো করে দেখবেন, এগুলোই ভুল হয়, এগুলোই ভুল হয় আর কিছু না। হ্যাঁ কোশ্চেন তো সবাই পারবেন করতে। ত্রৈধ বিন্দুতে স্যার স্ক্রিন দেখা যাচ্ছে স্ক্রিনটা তো না। দেখা যাচ্ছে না। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, আমি তো বললাম মানে শুধু আমারই প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের। এই যে এবার দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার আসছে। চলুন, ত্রৈধ বিন্দুতে অবয়বী সিস্টেমে স্বতন্ত্র মাত্রা
হবে অপশন এ 0 0 স্যার। 1 অপশন সি 2 অপশন ডি কত হবে 0 হবে যে 0। কোনো এক 0 তো পদ্ধতি বলেছে কম্পোনেন্টস 1 কম্পোনেন্ট যদি এক থাকে মানে ওই যে জলের ক্ষেত্রে হচ্ছিল এটা অন্য কারো ক্ষেত্রেও হতে পারে ঠিক আছে ত্রৈধ বিন্দু কি সেটাও জিজ্ঞাসা করতে পারে ত্রৈধ বিন্দুতে কি হয় তরল কঠিন এবং গ্যাস তিনটেই সাম্যাবস্থায় থাকে হুম। ঠিক আছে ওকে তাহলে এরকম ধরুন আরো কি দিলাম কোন কোশ্চেন দিতে পারে একটা ধরুন আরো কোশ্চেন দিই নেক্সট হচ্ছে যে NH4Cl সলিড NH3 গ্যাস প্লাস HCl গ্যাস এটার ক্ষেত্রে বলেছে স্বাতন্ত্র মাত্রা কত সিস্টেমের স্বাতন্ত্র মাত্রা কত 0 1 2 কত হবে বলুন স্যার এটা অপশন সি 2 হবে। হ্যাঁ স্যার স্যার এখানে ফেজ তো 3টে তাই তো? ফেজ কারণ 3টে ওই না ফেজ দুটো স্যার ফেজ NH3 আর দুটো HCl তো স্যার ফেজ দুটো NH3 আর HCl তো আপনার মেশে না, ওটা তো। মিশে না NH3Cl তো এদের কি হয় P of NH3 ও হ্যাঁ হ্যাঁ, equals সরি to স্যার। P of HCl হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, তার মানে তো একই, ঠিকই। ফেজ কম্পোনেন্টস দুটো। F সমান কত হবে C minus P plus 2 that is হচ্ছে 3 minus 2 plus 2 that is কত হচ্ছে 2 হবে না 2 হচ্ছে বলে ঠিক করেছো তো হ্যাঁ ঠিক আছে সি ইকুয়াল টু এখানে এস মাইনাস আর স্যার হবে না কম্পোনেন্ট এস হ্যাঁ স্যার 1 হবে না এস সি মাইনাস আর মাইনাস 1 হবে ও না কোনটা স্যার সি কম্পোনেন্ট তো 1 মাইনাস হবে আর না হবে তো মানে 3 মাইন ঠিক 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 3 এটা মাইনাস 1 ইকুয়াল টু 2 হবে স্যার তো এটা হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ঠিক 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 ভুল বললাম তো তাহলে এখানে F সমান কত হবে C minus P plus 2 that is 2 minus 2 হ্যাঁ? এখানে ফেজ এই ডিগ্রিজ অফ ফ্রিডম 3 তাহলে প্লাস 2 হচ্ছে না তো কত 2 আছে তো স্যার এটা মানে রেস্ট্রিকশন 2 হবে না ফরওয়ার্ড রেস্ট্রিকশন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন না 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 এটা রেস্ট্রিকশন 3 তো এই 2 কি করে হবে একটু আগে তো করলাম এটা আমরা করেছিলাম স্যার তো ওটা তো 3 মাইনাস 1 হবে 2 হবে কম্পোনেন্টটা ও আচ্ছা 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 হ্যাঁ ঠিকই তো করেছি তো হ্যাঁ ঠিকই করেছি ট্রু হচ্ছে স্যার 2ই হবে ঠিক আছে হ্যাঁ তো আগে এটা করেছিলাম আমরা। ঠিক আছে ও এইটা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটোই সম্ভব আর সমান 2 হবে স্যার এখানে ঠিক 2 আছে বসিয়েছেন তো 8টা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটোই সম্ভব তো তখন এটা 2 বসিয়েছেন 8টা এখানে 2ই হবে স্যার তো 8টা স্যার স্যার আগেরটা কন্ডিশন ছিল, এখানে কন্ডিশন নেই, তাই তো আর এর না মান 1 হবে। নরমালি নরমালি এটা ধরে নেবেন যে 2 ধরা হবে ঠিক আছে মানে যদি না দেওয়া থাকে তো এটা 2 ধরে নেবেন নরমালি হ্যাঁ তো তাহলে তো এখানে 1 হচ্ছে। ও না 1 হচ্ছে এটা দেওয়া থাকবে ঠিক আছে যদি না দেওয়া থাকে তো নরমালি ধরুন হ্যাঁ মানে সমান নেই বলেই ধরে নিন এটা যদি না দেওয়া থাকে যদি না দেওয়া থাকে নরমালি ধরুন এটা মানে বেশি হয়ে যাচ্ছে ব্যাপারটা দরকারই নেই যদি না দেওয়া আছে কিছু তাহলে ধরে নিন যে f নট ইকুয়ালস টু f ইকুয়ালস টু হচ্ছে
সিটা কত হচ্ছে, সি সমান হচ্ছে গিয়ে সি এই আপনার এইচ মাইনাস আর, তাহলে 3 মাইনাস 1 করুন তো এটা 2 হবে, ধরে নিন এটা যেহেতু দেওয়া নেই, ঠিক আছে। তাহলে এফ তো সমান তাহলে তো হচ্ছে কি 2 হবে অ্যান্সার। হ্যাঁ 2 হবে, 2 করবেন, বলে দেবো অবশ্যই যদি ইকুয়াল হয় বা না হয়, তাহলে বলে দেবো, ঠিক আছে। এখানেও তো হিট দিতে হয় না টেম্পারেচার, মানে রিয়াকশনটাতে? কি দিতে হয় না? স্যার এখানেও তো হিট দিতে হয় না এই রিয়াকশনটাতে? হ্যাঁ অবশ্যই এটাতে হিট দিতে হয়, কিন্তু হিটটা এখানে খুব বড় ফ্যাক্টর নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। NH4CH সলিডটাকে হিট তো দিতেই হবে, তাছাড়া ভাঙবেই না। তো এটা নরমালি এরকমই করবেন, মানে যদি নট ইকুয়ালস টু থাকে, তবে বলা ঠিক থাকে আছে, যদি আমি আপনার আমি ইকুয়ালস এটাই টু হয়, করেছি আমি স্যার। হ্যাঁ ঠিক আছে তাহলেই হবে। স্যার আমারও প্রথমে 2 বেরিয়েছিল। হয়েছে তো, আচ্ছা। এগুলো হলেও মোটামুটি আমাদের আর কিছু নেই। আচ্ছা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নানস্টের বন্টন সূত্র। আচ্ছা এখানে কি হেনরিজ ল, নানস্ট ল এগুলো বলেছে কিছু? হ্যাঁ স্যার, সিলেবাসে হেনরিস ল, নার্নস ল এগুলো উল্লেখ রয়েছে। রয়েছে না, তাহলে তো বলতে হবে অবশ্যই। হ্যাঁ স্যার, এগুলো রয়েছে এখানে। আরো স্যার এখানে আবার রয়েছে ফেজ ডায়াগ্রাম অফ ওয়ান কম্পোনেন্ট সিস্টেম, এটাও ফেজ রয়েছে লেখা। ডায়াগ্রাম, ফেজ What- ডায়াগ্রাম, হ্যাঁ, phase diagrams of one component systems, ও water and জীবনে, sulfur, জীবনে application of আসবে না, phase rule, Henry's law, Nernst distribution law, জীবনে তারপর জীবনে হচ্ছে আসবে না, ঠিক আছে, জীবনে আসবে না। আচ্ছা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে, মনে রাখুন যে জলের ত্রৈধ বিন্দু উষ্ণতা কত হয় না, এটা মনে রাখবেন 0.0099 ডিগ্রি সেন্টিগ্রেড, আর চাপ হয় 4.58 মিলিমিটার। এটা একটু মনে রাখতে হবে, মনে রাখতে হবে। দিয়েছে তো এটা ট্রিপল পয়েন্টটা তো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নানস্ট ইকুয়েশন ফর one component system is diagram for one component system. So application of phase rule, Henry's law, Nernst distribution law, distribution behavior of completely miscible binary liquid, আচ্ছা distribution হবে না, ঠিক চলুন বলি এখন। দিয়ে তো ছিল কোশ্চেন করলে এরা দিতে তো কষ্ট হয় না, লিখে দিতে তো কারো কষ্ট নেই আসলে, এরা মানে স্যার ওইটাই সিলেবাস। বলতে চাচ্ছিলাম, টাইপ করতে ছাপাতে তো ওদের কষ্ট হয়নি। হুম, হ্যাঁ মানে এবার ব্যাপারটা হচ্ছে কি, আপনি পড়েও যাবেন, আর এই ধরুন এগুলো নরমালি কি হচ্ছে 11 12 ফলে তো এইগুলো না, এগুলো এইগুলো বলছি না, এগুলো তো নেই। হেনরি সূত্রটা যেমন পড়েছেন আগে আমরা, দেখবো আপনি হেনরির যে সূত্রটা আছে সেটা আপনি, হেনরি সূত্র এখান থেকে যখন কোশ্চেন মানে সিলেবাসটা পুরো মানে আর্টফুল টাইপের, আর এদিক ওদিক থেকে দুদিক থেকে ইচ্ছে করে দিয়েছে না, আগেও ছিল এটা। তো এইটা যদি একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে করতো, তাহলে জিনিসটা ভালো হতো, যে এই চ্যাপ্টারটা আছে মানে যেটা সিবিএসসি সিলেবাস ধরে, বা ধরুন বেঙ্গল বোর্ডের সিলেবাস ধরে কিছু একটা দিল, কিছু বেশি থিওরি বা টপিক দিল, ঠিক আছে সেটাতে লিখে দিন। কিন্তু এই দেখুন আপনি আহ, যদি ইলেকট্রোকেমিস্ট্রি পড়তে যান, তাহলে দেখুন একটা ইউনিট 2 তে আছে আর একটা ইউনিট 3 তে আছে, খুঁজে পেতে চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হেনরি সূত্রটা কি, স্থির উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের
স্থির উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে কোনো দ্রাবকে দ্রবীভূত গ্যাসের পরিমাণ গ্যাসীয় চাপের সঙ্গে সমানুপাতিক। চাপের সাথে সমানুপাতিক, ঠিক আছে, গ্যাসীয় চাপের সঙ্গে সমানুপাতিক। আচ্ছা, যেমন যদি দ্রবীভূত গ্যাসের ভর যদি জি হয় আর হচ্ছে গিয়ে চাপ যদি পি হয়, তাহলে জি প্রপোর্শনাল টু আমি করতে পারি পি, বা জি বাই পি সমান আমি লিখতে পারি ধ্রুবক, ঠিক আছে। এটা দেখবেন বইয়ে লেখা আছে এক্স প্রপোর্শনাল টু পি, হ্যাঁ, বা পি প্রপোর্শনাল টু হচ্ছে গিয়ে এক্স। এটা অ্যাকচুয়ালি এরকম করা আছে, পি প্রপোর্শনাল টু এক্স, পি সমান আমি লিখেছি কে এইচ এক্স, দেখুন এটা 12 এর বইয়ে আছে দ্রবণ চক্রে, পি সমান হচ্ছে কে এইচ ইনটু এক্স, এটা, ঠিক আছে। যেমন এটা কিছু রেস্ট্রিকশন আছে আমাদের এখানে, যে এটা যদি প্রযোজ্যতা আর কি, কিছু জায়গায় রেস্ট্রিকশন আছে, কিরকম, যেমন তরলে গ্যাসের দ্রাব্যতা যদি খুব বেশি হয় তাহলে কি হয়, হেনরি সূত্র প্রযোজ্য হয় না। যেমন জলের মধ্যে যদি NH3 HCl এগুলো মানে গ্যাস দ্রবীভূত হয়, তাহলে কোনো চাপে এগুলো প্রযোজ্য নয়, ঠিক আছে। তাহলে বেশি দ্রাব্য গ্যাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না। আচ্ছা, গ্যাসের চাপ যদি বেশি হয় এবং তাপমাত্রা যদি কম হয়, গ্যাসের চাপ যদি বেশি হয় এবং তাপমাত্রা কম হয়, তাহলে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে না। সীমাবদ্ধতা জিজ্ঞাসা করতে পারে কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, ঠিক আছে, হেনরি সূত্র সীমাবদ্ধতা। এটা ভালো নোটস আমি দিয়ে দেবো আপনাদের। এক হচ্ছে গিয়ে যে তরলে গ্যাসের দ্রাব্যতা বেশি হলে, দ্রাব্যতা বেশি হলে, দুই আর কি না, গ্যাসের চাপ বেশি, গ্যাসের চাপ বেশি ও তাপমাত্রা কম হলে, আর তিন তরলের সঙ্গে গ্যাসের বিক্রিয়ায় যে কমপ্লেক্স কম্পাউন্ড জটিল যৌগ তৈরি হয়, যৌগ তৈরি হলে কি হচ্ছে, এই তিনটে কেসের ক্ষেত্রে কি হয়, হেনরি সূত্র প্রযোজ্য হয় না। তো মনে রাখবেন এমসিকিউ আসতে পারে, তো হয় না, প্রযোজ্য হয় না, এটা হচ্ছে হেনরি সূত্র। নেক্সট আমরা চলে যাব নানস্টের যে ডিস্ট্রিবিউশন ল আছে, নানস ডিস্ট্রিবিউশন ল। নানস্টের বন্টন সূত্র। নানস্টের বন্টন সূত্র কি বলা হয়েছে, যে যদি ধরুন এরকম কোনো অমিশ্রণীয় তরল আছে এবং প্রত্যেকটিতে যদি দ্রবণীয় হয়, তবে কি হয়, কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় সাম্যাবস্থায় যদি থাকে দুটো তরল, তাহলে কি হবে, দ্রাবক এমন ভাবে নিজেদেরকে বন্টিত করে যে দুটো তরলের গাঢ়ত্বের অনুপাত ধ্রুবক হয়। তো সূত্রটা হচ্ছে এটা, যে যদি কোনো, এটা কিন্তু কোনো নোটস নেই, এখান থেকে পড়তে হবে, হ্যাঁ। তো যদি কোনো দ্রাবক দুটি অমিশ্রণীয় তরলের প্রত্যেকটিতে দ্রবীভূত হয়, তবে কোনো নির্দিষ্ট উষ্ণতায়, লিখে দিচ্ছি এই জন্য আমি, হ্যাঁ, এটা এখান থেকেই পড়বেন, কোনো নির্দিষ্ট উষ্ণতায় সাম্যাবস্থায় রাখা, সাম্যাবস্থায় রাখা উক্ত দুটি তরলের মধ্যে ওই দ্রাবক এমন ভাবে নিজেকে বন্টিত করে, বন্টিত করে
যে দুই তরলে তার গাঢ়ত্বের অনুপাত ধ্রুবক হয়। ঠিক আছে, ধরুন একটা যে কোনো দ্রাব আছে, এখন C1 এবং C2 ধরছি, মানে দুটো স্যার তরল। দ্রাব হ্যাঁ, স্যার দ্রাবটা সলিড অ্যান্ড লিকুইড দুটোই হতে পারে, গ্যাসও হতে পারে। হতে পারে, ঠিক আছে, দ্রাব হতে দ্রাবটি পারে, সলিড লিকুইড গ্যাস হতে পারে। হতে পারে, হতে পারে, ঠিক আছে, সবই হতে পারে। তো এখানে এই যে যদি ধরুন এই দুটো তরলের যেগুলো যারা একে অপরের সাথে মিশে না, তাদের মধ্যে যে দ্রবীভূত বা বন্টিত হবে সেই মানে C1/C2 এদের গাঢ়ত্ব হয় ওই তরল দুটোতে, ওই একটা দ্রাবের, তাহলে C1/C2 সমান হচ্ছে কি ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা, এই বন্টন সূত্র দ্রাব বা দ্রাবকের পরিমাণের উপর ডিপেন্ড করে না, মনে রাখবেন। হ্যাঁ, বন্টন সূত্র নন স্টেট বন্টন সূত্র আর কি, দ্রাব বা দ্রাবকের পরিমাণের উপর নির্ভর করে না। পরিমাণের উপর নির্ভর করে না, কিসের উপর ডিপেন্ড করে? দ্রাব ও দ্রাবকের প্রকৃতির উপর ডিপেন্ড করে। দ্রাব ও দ্রাবকের, এগুলো পড়ানো বেকার, আপনি আপনারা বলবেন স্যার পড়ায়নি, প্রকৃতি ও তাপমাত্রার উপর ডিপেন্ড করে, নির্ভর করে। জিজ্ঞাসা করতে পারে এটা, হ্যাঁ, যদি কোশ্চেন হয় তো আসার চান্স বড় কম হয়েছে। আচ্ছা, এর সীমাবদ্ধতা কি? সূত্রটা সীমাবদ্ধতা গুলো মনে রাখতে হবে, সীমাবদ্ধতা মনে রাখতে হবে, আর প্রয়োগটা মনে রাখতে হবে। আর একটা জিনিস বলবো, এই জিওট্রপিক মিক্সচার, এটা আমাদের বইয়ে আছে, সেটা আমি বলে দিচ্ছি, দেখুন। সীমাবদ্ধতা হচ্ছে যে দ্রাবক দুটোতে যদি দ্রাবের গাঢ়ত্ব বেশি হয় তাহলে প্রযোজ্য হবে। তারপর হ্যাঁ, ঠিক আছে, যাও বলে না, তাও লিখতে পারিস। হুম 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 হুম। দ্রাবক দুটিতে দ্রাবের গাঢ়ত্ব খুব বেশি হলে সূত্র প্রযোজ্য হয় না, সূত্রটি প্রযোজ্য হয় না। আর দুই হচ্ছে যে যদি দ্রাবকের মধ্যে দ্রাবের সংযোজন বা বিয়োজন হয়, দ্রাবকের মধ্যে দ্রাবের সংযোজন বা বিয়োজন ঘটলে সূত্রটি প্রযোজ্য হয় না। মানে যদি বিক্রিয়া করে আর কি, তাহলে হবে না। হ্যাঁ, একদম ঠিক আছে, সংযোজন বিয়োজন ঘটলেও সূত্রটা প্রযোজ্য হয় না, এটা হচ্ছে সীমাবদ্ধতা। এবার আমরা প্রয়োগ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, জিজ্ঞাসা করতে পারবে যদি এখান থেকে কোশ্চেন দেয়। ওকে, এক প্রয়োগের প্রথম হচ্ছে যে এটা হচ্ছে যে যদি স্বল্প দ্রবণীয় দ্রাবকের ক্ষেত্রে দুটি তরলের দ্রাব্যতার অনুপাত জানা যায়, এটা ঠিক আছে, কোন স্বল্প দ্রবণীয় দ্রাবের দুটি তরলের দ্রাব্যতার অনুপাত জানা যায়। দুই হচ্ছে আর কি, দুই হচ্ছে যে আচ্ছা, কেআই প্লাস I2, এটা জিজ্ঞাসা করানোর সময় যে এটা কোন সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। KI3 বিক্রিয়ার সাম্য ধ্রুবক নির্ণয় করা যায়।
নির্ণয় করা যায় এটা থেকে। আর কি 3 হচ্ছে গিয়ে যে বিয়োজিত হয়েছে কিনা বা মানে বিভাজন গুণাঙ্ক পাওয়া যায় যেটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, সেটা স্থির করা যায় যে সংযোজিত বা বিয়োজন হয়েছে কিনা। ঠিক আছে, দ্রাবটি কোন তরলে সংযোজিত বা বিয়োজিত হয়েছে কিনা কিনা তা হচ্ছে গিয়ে জানা যায়। তার বিভাজন স্যার সংযোজন বা বিয়োজন হলে তো নান্স লটা ইউজই করা যাবে না, তাহলে কিভাবে হ্যাঁ, বুঝবো 3 নম্বর এখানে পয়েন্টটা? ইউজ করা যাবে না বলেই তো জানা যাচ্ছে যে সংযোজন বিয়োজন হয়েছে কিনা। ঠিক আছে, বুঝলেন? ও আচ্ছা। হুম। এই হচ্ছে, এটা থেকে বিরাট বড় কোশ্চেন চলে আসবে তা নয়, জিজ্ঞাসা করতে পারে এখানে যে মানে কোনটা এখান থেকে পাওয়া যাবে। আর এটা ধরুন বলুন নানস্টের বন্টন সূত্রের প্রয়োগ কোন ক্ষেত্রে করা যায়, দিয়ে এবার দেবে আর, ঠিক আছে, এরকম দিয়ে দেবে আর যে দুটো অবিস্মরণীয় তরলের মধ্যে কোন একটাতে নির্দিষ্ট দ্রাবক সংযোজিত বা বিয়োজিত হয়েছে কিনা, বা এরকম আমি দেখাচ্ছি কোশ্চেন পাঠাচ্ছি, সেগুলো দেখে নেবেন একটু। ঠিক আছে, এই হচ্ছে নানস্টের সূত্রের প্রয়োগ। এবার যেটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাজিওট্রপিক মিশ্রণ। এটা এটা খুব ভালো জিনিস। কাকে বলে জানেন অ্যাজিওট্রপিক মিশ্রণ? কেন জানা আছে এজিওট্রপিক মিশ্রণ বা এজিওট্রপস বলা হয়? স্যার দুটি অমিশ্রণীয় তরলে হুম, বলুন। যেমন ঠিক জল বলেছেন, কেরোসিন তেল, হ্যাঁ, জল কেরোসিন তেল, তারপর কি হলো দিয়ে? তো যাদেরকে সেপারেটরি প্যানেল দিয়ে আলাদা করা যায় তাদেরকে অ্যাজিওট্রপিক মিশ্রণ বলে না? সেপারেটরি প্যানেল দিয়ে সেটা নয় অ্যাকচুয়ালি। এখানে আমরা যেটা বলবো যে এজিওট্রপিক মিক্সচারটা হচ্ছে, এজিওট্রপিক মিক্সচার হচ্ছে যাদের ক্ষেত্রে কি হচ্ছে, যাদের ওই মানে ধরুন কোনো দুটো তরল আছে, ঠিক আছে, সেই তরল দুটো বাষ্পে পরিণত হলো। হুম, সেই তরল দুটো কি হলো, বাষ্পে পরিণত হলো। তো বাষ্পেও যদি পরিবর্তিত হয় তাহলেও কি হবে, তাদের যে মানে বাষ্পীয় দশাতেও তাদের কি হচ্ছে না, তাদের মধ্যে তাদের যে মানে আহ, অনুপাতটা বা যেটা ওই কি বলবো, দুটো মিক্সারের যে আহ, বলা হয় ওটাকে কম্পোজিশনটা যদি সেম থাকে তখন সেটাকে বলা হয় গিয়ে হচ্ছে যে কি বলে এজিওট্রপিক মিশ্রণ। এটা অ্যাকচুয়ালি বা এটাকে বলা হয় মানে স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ, স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ। এই মিশ্রণটা স্ফুটনাঙ্ক স্থির হয়। এটা দু রকমের হয়, একটা হচ্ছে গিয়ে আহ, উচ্চ স্ফুটনাঙ্ক মানে উচ্চ স্ফুটনাঙ্ক আর নিম্ন স্ফুটনাঙ্কী মিশ্রণ, এই দুটো হয়। তো কোনটা কোনটার ক্ষেত্রে হচ্ছে সেটা একটু আমাদেরকে জানতে হবে আর কিছু। ঠিক আছে, তাহলে এজিওট্রপিক মিক্সচারটা কি বলতে পারি যে যেসব তরল মিশ্রণ স্থির উষ্ণতায়, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কালকে তোদেরটা পরশু হলো, বিবেক স্যারের সাথে আমার ক্লাসটা হবে কিন্তু পরশু দিন। আর কালকে আমি বিকেলে যাবো, মানে আমার শরীরটা ভালো নেই, আপনার একটু জ্বর জ্বর লাগছে, ভোরবেলা বাড়ি চালিয়ে যাই, আবার পরীক্ষা দেবো, বুঝতে পারছিস? তাহলে 11 এর ক্লাসটা কাল বিকেলে নেবো, আর তোদের ক্লাসটা পরশু দিন সকালে নেবো, বুঝতে পারছিস? ফিজিক্স কাল হবে না, ক্লাস ফিজিক্স ক্লাসটা স্যার থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, মানে স্যার অন্যদিন করিয়ে দেবো, তাকে বলে দেবো, ঠিক আছে? হুম, চলো। স্থির উষ্ণতা ও চাপে, স্থির উষ্ণতা ও চাপে বা স্থির উষ্ণতা ও চাপে অপরিবর্তিত সংযুতিতে, অপরিবর্তিত সংযুতিতে পাতিত হয়, অর্থাৎ
তরল মিশ্রণ এবং পাতনে উৎপন্ন বাষ্পের সংযুতি সম্পূর্ণ এক হয়, সম্পূর্ণ একই হয়, তাদের এজিওট্রপিক মিশ্রণ বলে। ঠিক আছে, অর্থাৎ যাদের ক্ষেত্রে কি হচ্ছে না দুটোই একই হচ্ছে, তারা হচ্ছে এজিওট্রপিক মিক্সার। ঠিক আছে, এক সেকেন্ড ওয়েট করুন, আমি আসছি। তাহলে কি হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দু রকমের এখানে আমরা কি পাবো, এজিওট্রপস পাবো। একটা হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের এজিওট্রপস, আর একটা হচ্ছে নিম্ন স্ফুটনাঙ্কের এজিওট্রপস। মানে কোনগুলো কোনটার এক্সাম্পল এটা মনে রাখতে হবে। আর কিছু না। এগুলোর এক্সাম্পল যদি বলি আমি, যেমন ধরুন মানে এরকম হচ্ছে এক্সাম্পল যদি বলি এগুলোর আমি, যে ধরুন এরকম হচ্ছে যে 96.5% ইথানল প্লাস হচ্ছে গিয়ে 3.5% H2, এটা এটা একটা মিশ্রণ। তো এটাকে যদি বাষ্পীভূতও করা হয়, তাহলে বাষ্পের যে মানে পাতন করা হয়, পাতন করার ডিস্টিলেশনের পরেও কি হবে না এখানে সেম কম্পোজিশন পাওয়া যাবে। যেমন হচ্ছে 23% HCl প্লাস 77% ওয়াটার H2, এটার ক্ষেত্রেও সেম হয়। ঠিক আছে, এটার ক্ষেত্রেও সেম হয়। এগুলো হচ্ছে সব এজিওট্রপিক মিক্সার। কোনটা কি এজিওট্রপ সেটা আমরা আসছি। ফার্স্ট হচ্ছে কি সর্বনিম্ন স্ফুটনাঙ্ক। সর্বনিম্ন স্ফুটনাঙ্ক মানে এগুলো করে কি করেছিলেন তো, চ্যাপ্টারটা ভালো করে পড়াতে হবে। এটা পড়ালে আমি সলিউশন এবং ফার্স্ট থেকে শুরু করতাম, হেনরিস ল থেকে শুরু করতাম, তার আগে মোলারিটি নরমালিটি পড়াতাম, তাহলে এগুলো অসুবিধা হতো না। আর এটা করেছি কি ওই সব মিলিয়ে করে এখানে একটা ওখানে একটা সেখানে একটা এরকম করে দিয়ে দিচ্ছি, ফলে যে মানে যে কন্টিনিউস মানে কনসিস্টেন্সিটা সেটা নষ্ট হয়ে গেছে। আর কিছু না, এটা আমি পড়াবো এখন। এখন যদি আমি আপনাকে বলি যে রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি দেখায়, রাউল্টের সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি দেখায়, তখন বুঝতেই পারবেন না রাউল্টের সূত্রই পড়ানো হয়তো সিলেবাস নেই হবে। এই হচ্ছে সমস্যা। এক্সাম্পল গুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, সর্বনিম্ন স্ফুটনাঙ্ক এদের ক্ষেত্রে কি হয় না, এদের ক্ষেত্রে ধরুন হচ্ছে গিয়ে মানে এরকম হলো যে ধরুন এ আর বি, এ প্লাস বি গুলো মেশানো হলো। এর ধরুন স্ফুটনাঙ্ক হচ্ছে, সাপোজ ধরছি আমি যে 60°C আর 30°C। এর ক্ষেত্রে কত হবে, এর ক্ষেত্রে মানে এ আর বি এর যে মিক্সচারটা হয়ে গেল, সেই মিক্সচারটা স্ফুটনাঙ্ক হয়ে যাবে লেস দেন 30°C। তবে সেটাকে বলবো সর্বনিম্ন স্ফুটনাঙ্ক আর। ঠিক আছে, এটা স্ফুটনাঙ্ক সর্বনিম্ন হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, আর বাষ্পচাপটা সর্বোচ্চ হচ্ছে এদের ক্ষেত্রে, আর এটা ধনাত্মক, রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি দেখায়। রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি দেখায়। যদি আমি এক্সাম্পল চাই, এটা কি কি হবে
না হচ্ছে গিয়ে ওয়াটার প্লাস ইথানল, ওয়াটার H2 4.4% হচ্ছে, ঠিক আছে 4%, প্লাস হচ্ছে C2H5OH, বা একটু আগে যেটা বললাম 95.6%, এটা ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে কিন্তু। ক্লোরোফর্ম CHCl3, এটা ধরুন 33%, প্লাস ইথানল, ইথানল হচ্ছে C2H5OH, এটা ধরুন 67%, এটা ঠিক আছে। এটা হচ্ছে সর্বনিম্ন। আর সর্বোচ্চ স্ফুটনাঙ্ক কোনটা হবে? সর্বোচ্চ স্ফুটনাঙ্ক কি হচ্ছে, সর্বোচ্চ স্ফুটনাঙ্ক কি? এটা যেমন एग्जांपल হচ্ছে গিয়ে কি না, জল আর নাইট্রিক অ্যাসিড, জল 32%, প্লাস হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3 68%, তো হচ্ছে জল 79.7%, প্লাস হচ্ছে HCl 20.3%, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আপনার টোটাল আমাদের সিলেবাসে যা ছিল ফেজ রুল, এবং সেই টপিকটা আমরা কমপ্লিট করলাম। আজকে ভেবেছিলাম যেটা যে ওই ইয়েটা করিয়ে দেবো, কিন্তু সেটা আর হলো না, ঠিক আছে। ওই অ্যাবজর্পশন ওটা আমরা নেক্সট ডেই পড়াবো, ঠিক আছে। এই অবধি অসুবিধা নেই তো কারো? বলুন, যদি কারো অসুবিধা আছে বলুন। না স্যার, ঠিক আছে। বলুন, বুঝতে পেরেছেন সবাই? মেনলি কিন্তু ফেজ রুলটা, অন্য কিছুগুলো কিন্তু বেশি আসবে না পরীক্ষায়, বলে দিচ্ছি কিন্তু। হ্যাঁ স্যার, ফেজ রুলের কিছু প্রশ্ন যদি দিয়ে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে। বলুন, আর কারো অসুবিধা থাকলে বলুন। স্যার এইগুলো থেকে যেমন কোশ্চেন হয়, মিক্সচারটা দিয়ে দিয়ে বলছে কোনটা ধনাত্মক বিচ্যুতি দেখায় কোনটা ঋণাত্মক বিচ্যুতি, ওইটা কি করে বুঝবো? যদি কয়েকটা পড়িয়ে দেন মুখস্থ করতে হবে, কোশ্চেন সোজা কথা, মুখস্থ করতে হবে, আর কোনো কিছু করার নেই। মুখস্থ করা ছাড়া কিছু উপায় নেই, ঠিক আছে। মানে নরমালি রাউল্টের সূত্রটা যদি পারেন একবার 11 এর যে এটা আছে ওর থেকে যদি পারেন, আর যদি না পারেন তাহলে আমি একটা নোটস পাঠিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে। সেটা দেখে নেবেন ভালো করে, ওটাতে সব ইয়ে করা আছে, ওটা সব লেখা আছে, ওখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে। স্যার ওই বলুন। লবণ গুলো যে থাকে না, সেগুলো মানে কোনটা লবণ স্ট্রং অ্যাসিড থেকে না মানে উইক অ্যাসিড, বা এগুলো থেকে এসছে কি করে বুঝবো মানে ইজিলি লবণটা দেখে? মানে লবণটা ফরমেশনটা উইক অ্যাসিড না স্ট্রং বেস, মানে কি আচ্ছা করে বুঝবো ওটা? NaCl ধরুন, NaCl দিয়েছি আমি, এটা NaCl তো বোঝা যাচ্ছে, আচ্ছা হ্যাঁ, তাহলে এটা বোঝা বুঝতে যাচ্ছে পারছেন যে না এরকম একটা বলুন। NaOH HCl থেকে আপনি বুঝতে হয়েছে। পারছেন না এরকম একটা বলুন, বুঝতে পারছেন না এরকম বলুন। দাঁড়ান দেখি বলছি। এবং ধরুন ফেরিক ক্লোরাইড FeCl3, ওখানে HCl একটা বুঝতে পেরেছি, তো আর যে ফেরিক, আচ্ছা এখানে স্ট্রং অ্যাসিড হচ্ছে তাই তো, হ্যাঁ আর উইক বেস। আচ্ছা, মানে এগুলো এভাবে দেখে বুঝতে হবে তাই তো? কাশিনা কোনো উপায় নেই, ঠিক আছে। কিন্তু আমি বলছি আবারও, মানে একদমই টেনশন নেবেন না, কোশ্চেন সোজা হবে, মানে কোশ্চেনটা কোনো মতেই জটিল হচ্ছে না, ঠিক আছে। কোশ্চেন তো জটিল হবে না কোনো মতে, কোশ্চেন সোজা হবে, ঠিক আছে। অত বেশি মানে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। আচ্ছা এক মিনিট, কোশ্চেন বলছি, এক সেকেন্ড ওয়েট করুন সবাই, কোশ্চেনটা পাই তাহলে দেখাচ্ছি। স্যার ওই জুল থমসন এফেক্টটা সেদিনকার করিয়েছিলেন স্যার, ওই ওই জায়গাটা যে মানে জুল থমসন কোফিসিয়েন্টটা লিখেছেন ডেল টি ডেল পি এইচ, সেখানে যে ডেল পি লেস দেন 0, এই কন্ডিশনটা স্যার বুঝতে পারলাম না, এটা যদি একটু বুঝিয়ে দিতেন। পাঠাবেন মানে ওই জুল থমসন কোফিসিয়েন্টের যে কন্ডিশনটা লেখা ছিল যে ডেল পি লেস দেন 0, ওই জায়গাটা না বুঝতে পারছি না।